ছিল ড্রাইভার সেটা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। তৎক্ষণাৎ চিৎকার করে কিছু বলতে যাবে, পাশের লোকটা মুখ আটকে ধরে। যেখানে কিছু একটা ছিল যেটাতে সে পরক্ষণে জ্ঞান হারিয়েছিল। তারপর আর মনে নেই সে কোথায়, শহর থেকে কোথায় আনা হয়েছে তাকে কিছুই জানে না। চোখ থেকে অঝরে পানি পড়ছে, দুই হাত পা শুধু বাঁধা। ভাবনার মাঝে পাশের রুম থেকে বিশ্রী কিছু আওয়াজ আসলো, যেগুলো শুনে তার শরীরে শীতল স্রোত বয়ে বেয়ে যাচ্ছে ভয়ে। শরীর ঘিন ঘিন করে উঠল। তাকে কোথায় আনা হয়েছে সবকিছুর বোধে না এলেও এটা ঠিক বুঝতে পারছে এটা ভালো মানুষদের আনাগোনার জায়গা না। আর পাশে যেমন সব কথাবার্তা শব্দ আসছে এগুলো ভালো কিছু না, খুবই অশ্লীল। এই অশ্লীল জায়গায় তাকে কে আনলো আর কেন আনলো? এই জায়গার নাম তার জানা মতে পতিতালয়। সে আবার ঝরঝর করে কেঁদে দিল তার ভবিষ্যৎ ভেবে। তার ভাইয়েরা কই? তার তুষার ভাই মেজো চাচু কি জানে না তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে। সে এখানে থাকতে পারছে না। কি দোষ তার? তাকে পতিতালয়ে আনা হয়েছে। আর একটা কথা মাথায় আসছে না, আনলো তো আনলো, তাকে একা কেন আনলো? স্মৃতিও তো তার সাথে ছিল। ভাবতে ভাবতেই তার ব্যাগ খুঁজলো। ব্যাগ কই? ব্যাগে ফোন আছে, ভাইয়াদের জানাতে হবে। একটু পর একটা মধ্যবয়স্ক মহিলা এলো খাবার নিয়ে। এসে বাজে ভাষায় গালি দিয়ে বলল খেয়ে নিতে। কুয়াশা দেখলো মহিলাটা খুবই বিশ্রীভাবে সেজে আছে। পরিধান, বস্ত্র অশ্লীলতার পরিচয় দিচ্ছে। দৃষ্টিও তার অশ্লীল। মহিলাটা আবার বলল, গত তো তোর হেভি টসটসে রে মা, ঘি দিয়ে বানাইছিস এমনে, যৌবনে ভরা রসাল ফল তুই। তোরে তো যে দেখবে নে সে নিতে চাইবে নে রে। মাইয়া হয়ে তারিফ করছে, ভাব তাইলে তোর গতরে জোর কি, মজাই মজা। এসব কুরুচিপূর্ণ কথা শুনে কুয়াশার শরীর ঘিন ঘিন করে উঠল। জীবনে সেসব শুনেনি। সে আজ শুনল যেসব এসব কথা মানে সে খুব ভালো করেই বুঝলো। বমি এসে গেল তাকে নিয়ে এমন মন্তব্য শুনে। প্রশ্ন করলো, কি খারাপ ভাষা আপনার! আপনি নিজে একটা মেয়ে হয়ে এসব বলতে লজ্জা করছে না? আমাকে ছেড়ে দিন। আমাকে এখানে আনা হয়েছে কেন? মহিলাটা শুনে বিদঘুটে হাসি দিল। পান খেয়ে দাঁত চোট লাল করে ফেলেছে, সেটাও ঘৃণা লাগলো দেখে। মহিলা বলল, এখানে কেন আসে জানিস না, আর কেন আনা হয় জানিস না? এটা পতিতালয়, শুনলি লো মা? তবে তোদের একটু অন্য কাজেই আনা হয়েছে। তোদের কাজ এখানে না লো রে মা। তোর যে কদর, এতে অনেক টাকা পাওয়া যাবেন, তাই তোরে ট্রান্সফার কইরি ঢাকায় দিয়া হবে। সে জায়গায় ঠিক কোন যাবি আমি জানিনি, বোধ জানে সব। কুয়াশা হতভম্ব, হতবিহ্বল, হতবাক হয়ে বসে রইল। তার মানে তাকে দিয়েও ব্যবসা করানো হবে? আর সে এখানে একা না আরো মেয়েরা আছে? ভাবতেই শব্দ করে কেঁদে দিল। আল্লাহ এত রেখে তাকে কেন এমন বিপদে ফেললেন? সে কান্না করতে করতে আল্লাহকে ডাকতে লাগলো। মহিলা আবারও বলল, বৃষ্টির জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে, তাই তোদের আজ নিয়ে যায়নি, কাল নিয়ে যাইবেনে। বলেই হাসলো। কুয়াশা কেঁদে বলল, আমাকে ছেড়ে দিন। আমার চাচা ভাই পুলিশ অফিসার, জানতে পারলে কি অবস্থা হবে জানেন তো? আপনাদের কয়টাকে হাজতে পড়বে একদম। পুলিশের কথা শুনে মহিলাটা দমে গেল বোধহয়। চোখে মুখে ভয় স্পষ্ট ফুটে উঠল। কিন্তু কিছুক্ষণ পর কি ভেবে যেন শব্দ করে হেসে ফেললো। বলল, পতিতালয়ে পুলিশ আইসা কি করবে নে রে, কত জনেরে ধরবে নে। এখানে যেই মাইয়ারা আছে সবাই নিজের ইচ্ছেই দেহ বিক্রি করে। ওদের টেকার সুখও লাগবো, গতরের সুখও লাগবো, বুঝলি রোমা? তোরা এইখানে কাহিল পর্যন্ত থাকবি, তারপর রাতেই তোদের নিয়ে চলে যাইবেনে। এই সময়ে তোর খোঁজ পাবে না কেউ। ছিহ, কি নোংরা লোকজনেরা। কিন্তু তার পরিণতি কি হবে? কুয়াশা হাউমাউ করে আবার কেঁদে দিয়ে বলল, আমাকে ছেড়ে দেন না। এইখানের মানুষ সব খারাপ কাজ করে। আমি বাড়ি যাব। আপনিও তো একটা মেয়ে, দয়া করুন না প্লিজ। এখানে দয়া দেখাইনি হয় না, সব টাকা। 2 দিন থাকলে তুইও মজা পাইয়া গেলি, সব ভালো লাগবে নে। বমি এসে গলায় বিঁধল কুয়াশার এসব নোংরা কথা শুনে। কুয়াশা কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে? কে এনেছে? আর কি জন্য এনেছে? আবার একই কথা কইস? তোরে কেন আনা হইছে কইলামই তো, কিন্তু আর কিছু কইতে পারবো না।
এখন গিলে নে। খাবো না আমি। আমার ভাইয়ারা চাচুরা জানতে পারলে তোদের এই ব্যবসা নিপাত করে ছাড়বে, মনে রাখিস। মহিলা আর কথা বলল না, হাত খুলে দিয়ে খেয়ে নিতে বলে ফোন করে কাকে যেন কি বলতে বলতে চলে গেল। কুয়াশা নিজের অবস্থা ভেবে হাউমাউ করে কান্না করে দিল। 18 বছরের জীবনে এমন কিছুর সাথে সে প্রথম পরিচয় হলো। তার সম্মান কি আর থাকবে এসব জানাজানি হলে? তার পরিণতি কি এখানকার মেয়েদের মতো হবে? ফোন কোথায় তার? হাত খোলা পেয়ে নিজের ফোন খুঁজতে ব্যস্ত হলো। ফোনও পাচ্ছে না, ব্যাগও পাচ্ছে না। অধৈর্য হয়ে কেঁদে দিল আবার। আল্লাহ রক্ষা করুন আমায়। মধ্যরাত কারো চোখে ঘুম নেই। নিশাচরের মতো মালিথা ভিলার এক একটা সদস্য জেগে, চোখের পাতা কেউ এক করতে পারছে না। আজমিরা অতিরিক্ত কান্না করে অজ্ঞান হয়ে গেছিল রাত 12টার দিকে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে, জেগে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে। জাকির, মালিথা ও আজমিরা শুধু ঘুমে, তাছাড়া সকল সদস্য জেগে। রাত 1টা বেজে গেছে। কতক্ষণই আর থানায় থাকবে তারা? আজ বৃষ্টি যেন আটঘাট বেঁধে এসেছে। তুষাররা সকলে বাড়ি চলে এসেছে। বোনের খোঁজ কিছুতেই পাচ্ছে না। তুষার নিজের তুখোড় বুদ্ধি দ্বারা বুঝে গেছে তাদের বোনকে পাচারকারীরাই অপহরণ করেছে। এখন সেই অনুযায়ী স্টেপ নিচ্ছে। 12:30 পর্যন্ত তারা বিভিন্ন থাকার হোটেল, গোডাউন খুঁজেছে, কিছুতেই কোনো ক্লু মিলছে না। কিডন্যাপ করে তারা ঠিক কোথায় রেখেছে এটাই জানা নেই। ভাবনা অনুযায়ী হোটেল, গোডাউন, পুরাতন বাড়ি এসব জায়গায় ফোর্স লাগিয়ে খোঁজা হচ্ছে। এবার অন্যভাবে খুঁজতে হবে, শুধু সকালের অপেক্ষা। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সার্ভার প্রবলেমও প্রচুর দেখা দিচ্ছে। কোনো প্রকার তথ্য পেতেও খুব সমস্যা হচ্ছে। শিশির বাড়িতে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। সে কুয়াশা কোথায় থাকতে পারে সেটা ট্র্যাকিং করার চেষ্টা চালাচ্ছে। তুষার তার মতো করে খুঁজছে এবং শিশির নিজের মতো করে খুঁজছে। আর আল্লাহকে ডাকছে একবার হলেও যেন কুয়াশার ফোনটা খুলে, নয়তো সে যেন বুদ্ধি করে ফোন করে। সমানে হাত চালাচ্ছে। নিহার এখনো কুয়াশার ফোনে ট্র্যাক করে চলেছে। সব ভাইয়েরা উঠে পড়ে লেগেছে। দুশ্চিন্তা, ঘুমহীন চোখে সকলের মুখের বেহাল দশা। রাতে কোনো রকমে মুখে কিছু ঢুকিয়েছে, বুকের মাঝে ঢিপ ঢিপ করছে। বৃষ্টি, ইয়াসমিনও বসে আছে দুই যা আজমিরার কাছে। ইশাদের বাড়ির লোক স্মৃতি, রিজভি সমানে ফোন দিয়ে আপডেট নিচ্ছে। এরা ছাড়া আর কাউকে জানানো হয়নি, কারণ সম্মান বলেও একটা জিনিস আছে। এসব জানাজানি হলে সকলে নিন্দা করবে, কুরুচিপূর্ণ ইঙ্গিত করবে, আর দিন শেষে আপনজনেরাই পিঠ পিছে ছুরি মারে। কুয়াশা ঘুমহীন রাত কাটাচ্ছে। এই ঘরে তাকে একা রাখা হয়েছে। হাঁটুতে মুখ গুজে ভাবছে আর ফুপিয়ে কান্না করছে। এখান থেকে বের হবার চেষ্টা করেও ব্যর্থ সে। হাত খোলা পেয়ে সে নিজেই পা খুলে ফেলেছিল। ফোন খুঁজেছিল, কিন্তু না পেয়ে পালানোর চেষ্টা করে কোনো উপায়ে বের হতে পারেনি এখান থেকে। তার মেলি শরীরে এতটা জোরও নেই যে একা দরজা কিংবা বেড়া ভেঙে পালাবে, আর সেটা করতে গেলে হিতে বিপরীত হবে। তাই কোনো বুদ্ধি পায় কিনা সেটাও ভাবতে ভাবতে কান্না করছে। হঠাৎ মনে হলো আরো মেয়েরা আছে। বলল, তারা কই? যত রাত যাচ্ছে তত অশ্লীলতা বাড়ছে এই জায়গায়। ঘৃণায় সে বমি করে দেবার জোগাড়। আল্লাহ তাকে কোন পাপের শাস্তি দিল? আদৌ কি আর সে বাড়ি ফিরতে পারবে? বাড়ি ফিরলে সমাজের লোক তাকে কোন চোখে দেখবে? তাকে পাওয়া যাচ্ছে না, এসব কি সকলে জেনে গেছে? সকলে জেনে কি ভাবছে আর তার বিষয়ে? আদৌ কি জানে তাকে অপহরণ করা হয়েছে? বাড়ির জন্য মনটা কুড়ে খাচ্ছে। সকলের মুখ মনে পড়ছে। রাতের পর অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে। তার জীবনেও কি অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে, নাকি এভাবেই সারা জীবন অন্ধকারে তলিয়ে থাকবে? এটা তো জীবনের নরক নামক জায়গা। তার জীবনও কি এই নরকে পরিণত হবে? হঠাৎই শিশিরের কথা মনে উঠল। ভাইয়া, বলে ডেকে উঠে গুমড়ে আবার কেঁদে দিল। মনে মনে বলল, দেখ ভাইয়া, আমাকে সহ্য করতে পারো না। আজ আমি আর নেই তোমার কাছে। তোমার আদরে আর কেউ ভাগ বসাবে না। কেউ তোমার হিংসে করবে না, আর কেউ তোমার সাথে ঝগড়া মারামারি করবে না। তুমি এবার শান্তিতে থাকতে পারবে। খুশি হচ্ছ নিশ্চয়ই আমি নেই বলে? নিশ্চয়ই আমাকে না পেলে তোমার ভালো লাগবে। আমাকে তো আর পাবে না তোমরা। এরা আমায় বিক্রি করে দেবে, আমাকে ঢাকায় নিয়ে যাবে। সেখান থেকে কোথায় আমার জীবনের গতিপথ হবে জানা নেই আমার। তুমি আনন্দে সুখে হাসি খুশি থেকো। এই গোবর ঠাসা আর তোমায় জ্বালাবে না, বিশ্বাস করো। আর তুমি দেখতে পারবে না, সবকিছু মন ভরে করো। তোমার সব পছন্দে আর ভাগ বসাবে না এই কুয়াশা। ভাবতে ভাবতে দম আটকানো কান্না করলো। বাড়ির কারোরই আদর আর পাওয়া হবে না তার, তাদের আর দেখা হবে না। মা, আমার মা কেমন আছে? নিশ্চয় পাগল হয়ে গেছে। ভেবেই আবারও কাঁদলো। হাঁটু থেকে মুখ তুলে আকাশ মুখে বাবা, আবার হাউমা করে কাঁদতে লাগলো। জীবনে এ কি মন নিল তার?
পাশে খাবার প্লেট পড়েই আছে, খাওয়া হয়নি কিছু দুপুর থেকে। দাঁত মুখ ধরে আসছে খিদেতে। এদিকে কান্নার জন্য মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। ওভাবে হাঁটুতে মুখ গুজে পড়ে রইল। ছাড় আমাকে কুকুরঠাসের বাচ্চা। মৃদু চেঁচিয়ে বলে উঠল শিশির। কাজ করতে করতে কুয়াশার কথা ভাবতে ভাবতে সোফায় মাথা এলিয়ে দিয়েছিল। কখন হালকা চোখ লেগে এসেছিল বুঝেনি। সে হালকা ঘুমের মাঝেই স্বপ্ন চলে এসেছে। মানুষ সারাক্ষণ যেটা নিয়ে ভাবে, চিন্তায় থাকে, মূলত সেটাই স্বপ্নে ধরা দেয়। রাত ৩টা। শিশিরের চেঁচিয়ে ওঠাতে সকলে ওর দিকে তাকালো। ছেলেটা নিজেকে প্রকাশ করতে চাইছে না, শক্ত খোলসে রেখেছে। পাশে নিহার এসে বসলো। সে তাকিয়ে দেখলো অস্থির শিশিরকে। সন্ধ্যায় কথাটা বলা উচিত হয়নি। আর কেউ জানুক আর না জানুক, সে জানে ছেলেটা বোনের সাথে যতই ঝগড়া করুক, সহ্য করতে পারুক আর না পারুক, বোনের দুঃসময়ে কখনো ফেলে দেয় না, আবার অগ্রাহ্য করে না। কাঁধে হাত রাখতেই ঘুরে তাকালো। চোখ লাল হয়ে গেছে, কিন্তু নজর তার অসহায় সরল। নিহারেরও একই অবস্থা। শিশির বলল, বিশ্বাস কর ভাই, একবার শুধু ওর খোঁজ পাই, ওই জানোয়ারগুলোকে আমি নিজের হাতে পুঁতে রাখবো। নিহার শুধু শুনলো, প্রত্যুত্তর করলো না। সে তো নিজেও ছাড়বে না কুত্তাগুলোকে, তাদের বোনের কোনো প্রকার ক্ষতি হলে। শিশির এবার আর সহ্য করতে পারল না। নিহারের কাঁধে মুখ গুজে দিল। কিছুক্ষণ পর তরল কিছু অনুভব করলো। নিহার খুবই অবাক হলো। আর যাই হোক, শিশিরের থেকে এটা আশা করেনি। রাত 12টা পার হয়ে গেছিল, তাও বোনকে না পেয়ে তুষার তুহিন সে নিজেও চোখের পানি ফেলেছে। কিন্তু এই ছেলেটা একদম শক্ত হয়েছিল। এখন সে নিজেকে শক্ত খোলস থেকে বের করে দিল। প্রকাশ করছে তার কষ্ট, দুশ্চিন্তা, দরদ, ভালোবাসা, তাও আবার সেই বোনের জন্য যে কিনা তার চক্ষুশূল। আসলে এটাই স্বাভাবিক। ঝগড়ার পেছনে মায়া, ভালোবাসা, দরদ সব লুকানো থাকে। আর এই ছেলেটা তো সব ভাইদের থেকে কুয়াশার সাথে বেশি সময় কাটায়। যেটুকু সময় ফ্রি থাকে, বাড়িতে থাকে, তাদের ঝগড়া মারামারি করতেই সময় পার হয়ে যায়। নিহার ভাইকে দু হাতে জড়িয়ে ধরল। কানে এলো তখন। কুসুর কোনো ক্ষতি করে ফেলেনি তো ওরা? ধক করে উঠল বুকে এটা শুনে। এসব চিন্তায় তো আরো মাথা ছিঁড়ে যাচ্ছে তাদের। মনটা আদৌ জীবিত আছে নাকি কিছু হলো? সুস্থ ও স্বাভাবিক পাবে তো? কি করে খোঁজ পাবে তারা? তুষার তো আজ 2 দিন ধরে সব রকম খোঁজ চালাচ্ছে, কিছুতেই তাদের খুঁজে পাচ্ছে না। তাদের হাত অনেক পাকাপোক্ত, খুবই চালাক আর নিখুঁতভাবে কাজ করে। অনেক বছরের ব্যবসায়ী কিনা, সব রকম প্রোটেকশন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, কোনো প্রকার ক্লু রাখছে না। রাত 4টা। চারিদিকে আজানের ধ্বনি কানে ভেসে এলো সবার। বৃষ্টি ইয়াসমিন সোফায় বসে ঘুমিয়ে গেছিল। আজান শুনে সকলের বুক ধুকধুক করে উঠছে। আর কিছুক্ষণ পর সকাল নামবে, অন্ধকার কেটে গিয়ে। তাদের পরিবারের অন্ধকার কি কাটবে? সকলে নামাজ পড়তে গেল। আল্লাহর দরবারে 2 হাত তুলে সকলে চোখের পানি ফেলে তাদের মেয়ে বোনকে সহি সালামতে পাবার দোয়া করলো। একটু পর সকাল হতে শুরু করলো। বৃষ্টি থেমে গেছে। তখন শিশির, নিহার বেরিয়ে গেল। তুষার নিজের মতো কাজ চালাতে লাগলো। সকাল 10টা। কুয়াশা চোখ খুলল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল। চারিদিকে তাকে আবছা আলো ঘরে পেল। হয়তো সকাল হয়ে গেছে। সেই আলোতে ঘরের প্রতিটা জিনিসই নজরে এলো। জানালা নেই এই ঘরে, শুধু একটাই দরজা। দরজা ধাকিয়ে কাউকে পায়নি রাতে, কেউ শুনেনি তার কথা। খুব অসহায় লাগছে নিজেকে। উঠে বসলো। মাথা শরীর ঝিমঝিম করছে, কিচ্ছু নেই পেটে, বল হারিয়ে যাচ্ছে। কটা বাজে এখন? চারিদিকে তাকে কোনো উপায় খুঁজলো। হঠাৎই কিছুটা দূরে তার ব্যাগ দেখতে পেল। মুখে হাসি ফুটে উঠল। বিদ্যুৎ বেগে গিয়ে ব্যাগ খুঁজলো। ফোন পেয়েও গেল। আনন্দে তার হাত পা কাঁপছে। ঝটপট ফোন করে নিয়ে অন করে দেখলো ফোন থেকে সিম বের করে নিয়েছে তারা। সব উত্তেজনায় ভাটা পড়লো তার। এজন্যে রেখে গেছে। কান্না পেল আবার। খিদেতে মরে যাচ্ছে সে। দুপুর 12টা। ক্যাচক্যাচ করে দরজা খুলে আবারও সেই মহিলাটা এলো খাবার হাতে করে। এসেই গালি দিয়ে বলল, মা, গতরে তোর এত জোর? সারা রাত না খাইয়া কাটাইছিস, আবার দরজা ধাক্কাইছিস। এখান থেকে বাইর কোনোদিনও হতে পারবি না, শুনে নে। আর এখন খাইয়া নে, রাইতে আর থাকতে হবে না রে তোর। দুপুর 1টার পরে বস আসবে নে, রাইতে তোদের গাড়িতে তোলা হবে। এখান থেকে ভালো জায়গা পাবিলো। কাটা দিয়ে উঠল কুয়াশার শরীরে। এই বাজে মহিলার সাথে আর কোনো কথা বলতে চাইল না। মহিলাটা হেলে দুলে কুয়াশার কাছে এসে খাবার রাখল। তৎক্ষণাৎ কুয়াশা একটা অস্বাভাবিক কাজ করে বসলো। শরীরের সর্বশক্তি দিয়ে মহিলাটার বুকের উপর ঘুষি দিল। 2 হাত দিয়ে লাগলো একদম বুকের নরম স্থানে। তখনই মহিলাটা গঙিয়ে উঠল। ভাগ্যের শব্দ বেশি হলো না গোঙানোর। আল্লাহ সহায় হচ্ছেন তার।
এবার আরও একটা অস্বাভাবিক কাজ করলো। মহিলাটার শরীর থেকে শাড়ির আঁচল নিয়ে মুখে পুড়ে দিয়ে তখনই আবার নিজের শরীর থেকে ওড়না খুলে মহিলাটার মুখ বেঁধে ফেললো কোনো শব্দ করার আগেই। এবার মুখের বাধার ফলে মহিলাটা আরোই কথা বলতে পারলো না, শুধু করলো। এরপর ঝটপট রাতে তাকে যে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা দিয়ে 2 হাত বেঁধে ফেললো তৎক্ষণাৎ। মহিলাটা কিছু বুঝার আগেই সব হয়ে গেল, তাই কিছুই করতে পারলো না, শুধু চোখ বড় বড় করে চেয়ে আছে। ভাবছে একে যতটা দুর্বল মনে হয়েছিল অতটা না। হাত বেঁধে এবার মহিলাটিকে ল্যাং মেরে নিচে ফেলে দিল। মহিলাটার কোমর বোধহয় গেছে, ব্যথায় শব্দ করলো কিন্তু শব্দ বের হলো না, কারণ মুখ বাঁধা। কুয়াশা পা জোড়া বাঁধতে বাঁধতে বলল, দুর্বল ভাবিস আমায়? ছোট থেকে মারামারি করে আসছি, তাই এসব টেকনিক আমার জানা আছে। শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। এবার চেঁচা, কেমন পারিস দেখি। বাধা হয়ে গেলে সে পালানোর চেষ্টা করলো, কিন্তু বাঁধলো আরেক বিপত্তি। দরজা খোলার আগে উকি দিয়ে দেখলো বাইরে অনেক মেয়ে মহিলা। বের হবে কি করে? পরক্ষণে ভাবলো এখানে অনেক মেয়ে আছে বলেছিল, তাদেরও তো বাড়িঘর আছে, মা বাবা আছে। তার চাচা ভাই পুলিশ, সেখানে সে কি করে এমন একটা স্বার্থপরের মতো কাজ করবে? তাই ফিরে এসে মহিলার ব্লাউজের নিচে বুকের ভেতর থেকে বাটন ফোন বের করে নিল। সে দেখেছিল কাল এখান থেকে ফোন বের করতে। বলল, হ্যাঁ রে, কি বাজে জায়গায় এসব রাখিস তোরা? লজ্জা করে না তোদের? ছি, আমার তো ঘিন ঘিন করছে এই ফোনে হাত দিতেই, কিন্তু উপায় নেই, তবু দিতেই হবে। বলে সে আগের সময় দেখলো 12:15 বাজে। 1টা বাজতে 45 মিনিট সময় আছে ভেবে ঝটপট তুষারের ফোনে কল করলো। নাম্বার মুখস্থ আছে। অধৈর্য হয়ে উঠল, উত্তেজনায় হাত পা কাঁপছে তার। আল্লাহকে ডাকছে সব যেন ঠিকভাবে হয়। বাইরে থেকে কেউ টের পেয়ে গেলে আর জীবনেও বেরোতে পারবে না সে, তাই সব কথা ফিসফিস করে বলছে। কল ঢোকার কিছুক্ষণ পরেই রিসিভ হলো। ওপাশ থেকে অধৈর্যের বাক্য এলো। বুঝলো ভাইরা তাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। মুখে এক টুকরো হাসি ফুটিয়ে সব ঘটনা তুষারকে বলল। তুষার শুনে খুশিতে আত্মহারা হয়ে উঠল। তৎক্ষণাৎ কুয়াশার দেওয়া ফোন প্রেস করলো, তারপর সোর্স সহ সকলকে জানিয়ে দিল। কুয়াশা ফোন রেখে বলল, আমার কাজ হয়ে গেছে, এবার বাকিটা আমার ভাইয়েরা করবে, বুঝলি? মহিলাটার হাত পা মুচড়াচ্ছে আর করছে। কুয়াশা বলল, বাকি মেয়েদের কোথায় রেখেছিস বল? আমি তো এখানে কারো কোনো সন্ধান পাচ্ছি না। আদৌ কি এখানে কোনো মেয়ে আছে? আমাকে মিথ্যা বলেছিস? বলে আরো একটা অস্বাভাবিক কাজ করলো। মহিলাটার গালে একটা শব্দহীন কিল বসিয়ে দিল। বলল, ওকে আমার বাজে কথা বলেছিস না, সেটা শোধ নিলাম। মহিলাটার ব্যথায় চোখে পানি এসে গেল, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শুধু। দুপুর 12টা বেজে পার। 24 ঘন্টা পার হয়ে যাচ্ছিল, তবুও বোনকে তুষার পাচ্ছিল না। অবস্থা তাদের বেহাল। জাহিদ মালিথাও চলে এসেছেন 10টার দিকে। তিনি কয়েকটা পুলিশ ফোর্স নিয়ে পুলিশের গাড়িতে এসেছেন। তুষার সব বলাতে আর 1 মিনিটও অপেক্ষা করলো না। লোকেশনে যেখানে দেখাচ্ছে খোকসার গড়ায় নদীর তীরে অবস্থিত জানিপুর পুরাতন বাজার, যেখানে পতিতালয়। বাজার ঘেঁষে গড়ে উঠেছে পতিতালয়টি। সেটা শহর থেকে 45 মিনিটের পথ। এই লোকেশন পেয়ে সকলের ভয় আরও ঢুকে গেছে মনে। কিডন্যাপ করে পতিতালয়ে নিয়ে রাখবে এটা মাথাতেই আসেনি কারোর। কতটা চালাক হলে পতিতালয়ে রেখে সেখান থেকে পাচার করতে পারে। পতিতালয়ে যে পুলিশের আনাগোনা নেই এটা তারা বুঝে শুনে এইভাবেই কাজ চালায়। এদিকে আরেক বিপদ এসে হানা দিয়েছে। আধা ঘন্টার পর 3টা পুরুষ এসে ঘর ধাক্কিয়ে ভেঙে ফেলেছে। একটা মহিলাও এতক্ষণে এখানে পা রাখেনি, কিন্তু পুরুষ। কুয়াশার হাত পা কাঁপা শুরু করলো, ভয়ে কুকড়ে গেছে। বিদঘুটে দেখতে লোকগুলো। আল্লাহকে ডাকতে ডাকতে বলল, ভাইয়ারা এখনো এলো না কেন? আর কতক্ষণ? কুয়াশা ভয়ে অজ্ঞান হবার জোগাড়। সব দেখে মাথায় রক্ত চেপে উঠেছে লোক 3টার। এগিয়ে গিয়ে কুয়াশাকে একজন বিশ্রী ভাষায় গালি দিয়ে থাপ্পড় দিল। ঠোঁট কেটে গেল। ব্যথায় কেঁদে দিল মেয়েটা। এনে পর্যন্ত কোনো শারীরিক অত্যাচার করেনি। মহিলাটাকে খুলে দেওয়া হলো। মহিলা মুখ খোলা পেয়ে এর সব কাহিনী গড়গড় করে বলে দিল। সব শুনে আরও মারল কুয়াশাকে লোকগুলো। তৎক্ষণাৎ মহিলাটার ফোন থেকে সিম খুলে ফেললো একজন। তারা চিন্তায় পড়লো এখন কি করা উচিত। এতক্ষণে এখানে ঠিকানা পেয়ে গেছে, বলা বলি করলো। এখন আপাতত এখান থেকে বের হতে হবে। রাত পর্যন্ত এখানে থাকা যাবে না, অন্য জায়গা থেকে ঢাকায় রওনা দিবে বলে নিয়ে একজনকে বলল, এই অজ্ঞান কর সব কয়রারে, করে সব কয়রার গাড়িতে তোর। শুনে কুয়াশার মন চাইল মাটির মধ্যে ঢুকে নিজেকে রক্ষা করতে। আশার ক্ষীণ আলো দিয়েও সেটা নিভে গেল। কিন্তু এদিকে লোকগুলোর বলতে দেরি হলো। তৎক্ষণাৎ পুলিশের গাড়ির হর্ন কানে আসতে দেরি হলো না। সর্বনাশ! মিনিটের মাঝে পুলিশ ভরে গেল। খুঁজে কুয়াশাকে বের করলো, কারণ এটা গোলকধাঁধার মতো বস্তি। কিসের মধ্যে কি দিয়ে বানানো বোঝা বড় মুশকিল। তুষার সকলকে ধরে বের করে আনার নির্দেশ দিল এবং সেখানকার লোক 3টাকে ধরে নিয়ে তুষারদের সামনে নিয়ে যাওয়া হলো।
জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো তাদের বস ঢাকায় আছে, আজই বিদেশে চলে যেতে চেয়েছিল। বছরে বিভিন্ন জেলা থেকে 10 জন করে মেয়ে নিয়ে যায়। কুয়াশাকে ধরার কারণ এই জেলা থেকে